তর্ক থেকে বিতর্ক, টান টান 1 ঘন্টা, চোখে চোখ রেখে সোজা সাপটা উত্তর, ভয় নয়, নয় দাবেদারি, এক মঞ্চে সব পক্ষ। প্রতিদিন রাত্রি 8টায় দেখুন টাফ টক। নমস্কার, শক্তি নিউজ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে পেয়েছি শুভ্র টাফ টক নিয়ে। অনুষ্ঠানের নাম টাফ টক হলে পরেও আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান একেবারেই টাফ নয়, অর্থাৎ কঠিন শক্ত কথা নয়। আজকের এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, যাকে নিয়ে আলোচনা করব। নতুন বছরে আমরাও ভাবিনি যে এরকম একটা দুঃসংবাদ আমাদের মধ্যে আসবে, এরকম ঘটনা ঘটে যাবে। এটা সত্যিই কাঙ্ক্ষিত নয়। নতুন বছর সবাই আমরা খুব আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুরু করেছিলাম। আমরাও চেয়েছিলাম যাতে এই বছরটা 2024 সবার খুব ভালো যায়, ভালো মতন চলে। কিন্তু হঠাৎ করেই কোথাও যেন একটা উলট পালট হয়ে গেল সমস্ত কিছু। খবর পৌঁছালো আমাদের কাছে, ওস্তাদ রশিদ খান আর নেই। সত্যি সঙ্গীত জগতে, শাস্ত্রীয় সঙ্গীতের জগতে এক অপূরণীয় ক্ষতি। 1968 জন্মগ্রহণ উত্তরপ্রদেশে, তারপর কলকাতায় চলে আসা, সেখানেই দাদুর কাছে প্রথম সঙ্গীতের তালিম। আস্তে আস্তে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার সুর, তার কণ্ঠ আজও মানুষের মধ্যে থাকবে। আমরা প্রথমেই ওস্তাদ রশিদ খানের আত্মার চির শান্তি কামনা করি। তিনি যেখানেই ভালো থাকুন, তিনি সুস্থ থাকুন, তিনি ভালো থাকুন, আমরা সবসময়ের জন্য এটাই চাইবো। এবং তাকে নিয়েই আলোচনা। আমার সঙ্গে আজকে যারা রয়েছেন স্টুডিওতে, আমার ঠিক ডান পাশেই রয়েছে, একটু পরিচয় করিয়ে দেবো, যদিও নতুন করে পরিচয় করানোর কোনো দরকার পড়ে না। আন্তর্জাতিক তবলাবাদক পণ্ডিত সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায় মহাশয়, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং অপরদিকে আমার বাঁ দিকে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত সংগঠক ডক্টর দেবব্রত ঘোষ, আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওয়। আমি প্রথমেই একদম সৌমিত্রজিৎ বাবুর কাছেই যাব। উস্তাদ রশিদ খান, এই নামটা মানে তাকে নিয়ে বলার মতন বোধহয় অবকাশ নেই। যাই বলা হবে সেটাই খুব কম। এবং আপনি মানুষটিকে খুব কাছ থেকে দেখেছেন, খুব সামনে থেকে দেখেছেন, তার সাথে আপনার অনুষ্ঠান করার একটা আলাদা অভিজ্ঞতা রয়েছে। একটু যদি সেই ফ্ল্যাশব্যাকে ফিরে যান আজকের দিনে। ইনফ্যাক্ট আমি বলি যে যখন আমি খাঁ সাহেবকে দেখলাম, একজন ইয়াং, মানে একদম খুব অর্ডিনারি একটা পার্সোনালিটি, একদম রাস্তার মোড়ে বসে চা খায়, পান খায়, গল্প করে, আড্ডা মারে, সেই রশিদ খানকে চোখের সামনে আস্তে আস্তে এই লেজেন্ড হতে দেখলাম, যে একটা কিংবদন্তি হয়ে উঠেছিল। বিশেষত উচ্চাঙ্গ সঙ্গীতের আসত্য বটেই, নানা ধরনের আরও শাস্ত্রীয়, উপশাস্ত্রীয় গান বাজনাতেও, ফিল্ম দুনিয়াতেও উনি ভীষণ পপুলার হয়ে উঠলেন। এই যে জার্নিটা, এটা চোখের সামনে দেখা সত্যি একটা সৌভাগ্যের। এবং প্রথম থেকেই উনি বোধহয় 80s একদম শুরুতেই কলকাতায় আসলেন। 68-এ ওনার জন্ম। আমরা প্রায় কন্টেম্পোরারি, একই বয়সী। তো কিছুদিন পরেই, মানে 80s-এর শেষের দিকে ওনার সাথে সখ্যতা বাড়লো, আলাপ হলো। এবং ওনার সাথে আমার প্রথম বাজনা, যেটা মনে আছে আমার, দুর্গাপুরের FCI কমিউনিটি সেন্টার হলে। তো মানে বলতে দ্বিধা নেই যে কি অসাধারণ পারফরমেন্স, আমার আজও মনে আছে। বেয়াগ গিয়েছিলেন উনি। তো একটা সান্ধ্যকালীন অনুষ্ঠানে তখনই বোঝা গেছিল যে এ লম্বা রেসের ঘোড়া, অনেক দূর, অনেক দিন চলবে। এবং যার হাত ধরে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের একটা দীর্ঘ জার্নি, এবং প্রচুর গুণমুগ্ধ মানুষকে উনি উচ্চাঙ্গ সঙ্গীতের ওনার কণ্ঠ দিয়ে, ওনার গায়কী দিয়ে উনি আপ্লুত করবেন এবং সত্যি সমাজকে কিছু দিয়ে যাবেন। তো এই থাকাটা আমি খুব সৌভাগ্য মনে করি আমার নিজের কাছে, যেরকম একটা লেজেন্ডারি আর্টিস্ট কি সাবলীলভাবে মিশতেন আমার সাথে এবং আমাদের সাথে, মানে অ্যাজ এ ফ্রেন্ড, সমস্ত রকমের গল্প, আর কি। তো
আজ বলতে খুব কষ্ট হচ্ছে যে সেই মানুষটাকে এত অল্প বয়সে আমরা হারিয়ে ফেললাম। সত্যি তাই, মাত্র 55 বছর বয়সেই তার যে সুরেলা সফর, সেই সফর থেমে গেল। আমি একটুখানি আসবো দেবব্রতবাবু আপনার কাছে। আপনিও তো খুব কাছ থেকে দেখেছেন তাকে, এবং আপনি একজন সঙ্গীত সংগঠক। আপনার সাথে একটুখানি কেমন ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা যদি একটুখানি বলেন। হ্যাঁ, সঙ্গীত সংগঠক হিসাবে উস্তাদের সঙ্গে যখন সংযোগ গড়ে ওঠে তার অনেকটা আগে 80 সালে যখন উনি উস্তাদ নিসার হোসেন খান সাহেবের হাত ধরে এসআরএতে এসে উপনীত হলেন স্কলার হিসাবে, তার 2 বছরের মধ্যেই শুধু তার গুরুরা নয়, তার সমকালীন সমস্ত শিক্ষার্থী, সঙ্গীত জগতের প্রায় প্রত্যেকে বুঝতে পেরেছিল যে একটি নক্ষত্রের উদয় ঘটেছে সঙ্গীতের আকাশে। আমার যতদূর মনে পড়ে 84 সালের দিকে পণ্ডিত সমরেশ চৌধুরীর সঙ্গে একদিন কথা হচ্ছে, আমাকে বললেন, দাদা চলুন আজকে একজনের গান শুনে আসি। তখন পর্যন্ত আমি রাশিদজির নাম শুনেছি, গান শুনিনি। চন্দননগর অথবা উত্তর পাড়াতে সেই প্রোগ্রামটি ছিল। পণ্ডিত সমরেশ চৌধুরী বললেন যে আজ এমন একজন মানুষের গান শোনা যাবে, ঠিক এই কথাটিই বলেছিলেন। কম্বিনেশন অফ ওস্তাদ বড়ে গোলাম আলী খান অ্যান্ড ওস্তাদ আমির খান সাহেব। এই দুইজনের ব্যাপ্তি, বিশালতা, গভীরতা, একজনের মধ্যে একটি আধারে যদি অন্বেষণ করা যায়, সেটা ওস্তাদ রাশিদ খান সাহেব। সেই থেকে রাশিদজির ভক্ত হয়ে উঠি, শ্রোতা হিসাবে প্রথম সম্পর্ক স্থাপন, নানা কনসার্টে তার মুখোমুখি হয়েছি, তার অসামান্য সঙ্গীত পরিবেশনের সাক্ষী থেকেছি, নিজেকে ঋদ্ধ করেছি, সৌভাগ্যবান মনে করেছি। সংগঠক হিসাবে তাকে দেখা এক অন্য অভিজ্ঞতা। তার সম্পর্কে যারাই স্মৃতিচারণ করবেন, মূলত তিনি কোন মাপের শিল্পী, তার নান্দনিকতা, তার শিল্পের উচ্চতা, মাহাত্ম্য, বস্তুত এগুলো নিয়ে আলোচিত হবে। আমি একটি অন্য দিক, যেহেতু আমি সাধারণ সংগঠক হিসাবে রাশিদজির সঙ্গে আমার যখন সংযোগ ঘটে, শ্রোতা থেকে সংগঠক, অবশ্য এই সংযোগটি ঘটিয়ে দিয়েছিল আমাদের দুর্গাপুরের গর্ব, আমার অত্যন্ত প্রীতিভাজন পণ্ডিত সৌমিত্রজি চট্টোপাধ্যায় আমার সঙ্গে উপস্থিত রয়েছে। আপনি আমার গুরু। এটা 2002 সালের কথা বলছি। 31শে আগস্ট পুরুলিয়াতে, তখন জলসা পুরুলিয়া বলে বেশ কিছু বছর ধরে অসাধারণ একটি সারারাত্রিব্যাপী সঙ্গীতের আয়োজন হয়। সেই মঞ্চে, সেই অনুষ্ঠানে রাশিদজিকে পেতে হবে। একজন সাধারণ সংগঠক হিসাবে সে চাওয়াটা সত্যি সত্যি আন্তরিক ছিল, কিন্তু সাধ ছিল যত, সাধ্য ছিল না। এটা সহজ এবং সম্ভব করে তুলেছিল আমার স্নেহভাজন সৌমিত্রজি চট্টোপাধ্যায়। বলা বাহুল্য, সেই 2002-এর কনসার্টে তবলায় সহযোগিতা করেছিলেন সেদিনের সৌমিত্রজি চট্টোপাধ্যায়। ওস্তাদজি এবং সৌমিত্রজি এরা প্রায় সমকালীন, সমবয়সী, দুজন অসাধারণ, দুজনেই তাদের প্রায় মধ্যগগনে বলা যায় তখন অসাধারণ পারফর্ম করছেন। হারমোনিয়ামে জ্যোতিগো হারমোনিয়াম, সৌমিত্রজি চট্টোপাধ্যায়ের তখন অসাধারণ হাত, অসাধারণ সঙ্গত। আমার মনে আছে রাশিদজি সেদিন পরিবেশন করেছিলেন প্রথমে মেঘ এবং পরে একটি ঠুংরি। এটি তো শ্রোতা হিসাবে আপ্লুত হওয়ার কথা, কিন্তু আমাকে যে প্রশ্নটা করেছেন সংগঠক হিসাবে তার সান্নিধ্য বা তার সম্পর্কে আমার কি অভিজ্ঞতা, অসাধারণ। একজন মানুষ হিসাবে, শিল্পী আমাদের সবার প্রিয়, শিল্পী আমাদের সত্তার অংশ, আমরা সবাই শ্রদ্ধা করি, ভালোবাসি,
কিন্তু সেই শিল্পী সত্তাকে ছাড়িয়ে গেছিল তার মানবিক সত্তা, মনুষ্যত্ব। ওই মাপের একজন শিল্পীকে, সেবারে তার 3টে অনুষ্ঠান ছিল। পুরুলিয়ার পরে তার যাবার ছিল গোয়ালিয়র, অবশ্যই মাঝখানে উত্তরপ্রদেশেও একটা প্রোগ্রাম ছিল, বেনারসে। সেই অনুষ্ঠান সিরিজে তিনি যাচ্ছেন। তাকে আজ ভাবলে কষ্ট হয়, গর্বও হয়। ওই মহিরুহ, ওই অসাধারণ সঙ্গীত ব্যক্তিত্বকে রেখেছিলাম কোথায় জানেন? আজকের মতো কোনো 5 তারা হোটেলে নয়, একটি ধর্মশালা, বিকাশ ধর্মশালা, অত্যন্ত সাধারণ মানের ধর্মশালা যেমন হয়। উস্তাদজিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এখানে অসুবিধা হবে না? শিশুর মতো সারল্য ওনার চিরকালই ছিল। অদ্ভুত হাসি, সেই মাথা ভর্তি চুল, উন্নত নাক, আর সেই উদারতা, চারিত্রিক উদারতা, দীপ্ত চোখ, অসাধারণ ব্যক্তিত্ব। শুধু বললেন যে দাদা, আমি তো আপনার অতিথি, আমাকে যেখানে রাখবেন, যা খাওয়াবেন, আমি সানন্দে সেটাকেই মেনে নেব। আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে শিল্পী যত বড় হন তত তার হৃদয় বোধহয় আরও বড় হয়, বা বড় শিল্পী হতে গেলে হৃদয়টি বোধহয় এমনই সমুদ্রের মতো হতে হয়। আজও ভুলতে পারিনি সে কথা। যে কোনো সংগঠক ওস্তাদ রাশিদজির মতো শিল্পীকে পাওয়া তার সারা জীবনের সংগঠক কেরিয়ারে সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করবেন। খুব ঠিক কথা। অবশ্যই, মানে দেবব্রত বাবু, আপনি যে কথাটা বললেন সেখান থেকে বোঝাই গেল যে একদম মাটির মানুষ। জল যেমন একটা পাত্রে রাখলে যে আকার ধারণ করবে, কারণ আপনি যেটা বললেন একজন ধর্মশালায়, এত বড় একজন মাপের শিল্পী, তাকে একটা ধর্মশালায় রাখা, এবং অবভিয়াসলি সেই ধর্মশালার একটা কোয়ালিটি ছিল, একটা মান ছিল। এবং সৌমিত্রবাবু, আপনার কাছে আবার একটু আসি, যে দীর্ঘদিন ধরে তো অনুষ্ঠান করেছেন ওনার সাথে, আপনি সঙ্গত করেছেন তবলায়। কোথাও ভুলভ্রান্তি, বকাঝকা খেয়েছেন নাকি, না বন্ধুত্বের মতন, নাকি কোথাও সাজেশন পেয়েছেন? খুব হাসি পাই, দু একটা ঘটনা মনে পড়ে। মিস করছি মানুষটাকে, এত দিন পেরিয়েছে তার বিয়ে হওয়ার থেকে, মানে যখন আলাপ তখন ও বিয়ে হয়নি, তারপরে এই পুরোটা, তারপর তাদের বাচ্চা, তবে থেকে আজ অবধি মানে আমি খুব মানে ব্লেসড মনে করি নিজেকে। তো অনেক রকম সময় আমরা কাটিয়েছি। মনে পড়ে 2টি ঘটনা আমি বলবো, যে কত সাধারণ মানের, ওই রকম উচ্চ মানের যার সঙ্গীত বোধ, সে কত সাধারণ মানুষ হতে পারে। আমার মনে পড়ে নাকতলায় আমি একবার গেছি ওনার বাড়িতে। বললো, সাদাই তোর কী কাজ আছে? আলাম কিছু নেই। বলো কি? বললো, চল একটা জায়গায় যাবো, একটা ইনগুরেশন আছে, একটা আর্ট পেন্টিংয়ের, তো করে তারপর আমরা বেরোবো, ঘুরবো, রাস্তায় খাবার খাবো কোথাও, রাত্রে তোকে বাড়ি ড্রপ করে দেবো। তখন আমি কলকাতায় থাকি। চলে গেছি, সাথে ওনার মিসেস গেছেন, সোমা খান, রাশিদজি, ওনার এক স্টুডেন্ট, আর আমি। তো নাকতলায় একটি অরবিন্দ আশ্রম বলে একটি জায়গা আছে, সেইখানে হবে ওই অনুষ্ঠান, ইনগুরেশন করতে হবে। তা আমরা সবাই খান সাহেবকে বললাম যে একটা ইনগুরেশন করতে যাচ্ছ, একটুখানি কুর্তা পাঞ্জাবি একটু পরে নাও। বলে, আরে উসমে কে আয়, চল। এরা সামান্য যেরকম ঘরেই ছিল, ক্যাজুয়াল ড্রেস, সাদা মাটা একদম পরে চলে গেছেন। যেই ওনার গাড়ি ঢুকেছে ক্যাম্পাসে, সাথে সাথ টিভি, ক্যামেরা, লোকজন, রিপোর্টার, প্রেস, মানে ঘিরে ধরেছে গাড়ি। উনি তো বলছে, এটা ঘিরে। আমি বললাম, তোমাকে তো তখনই বললাম একটু ভালো জামা কাপড় পরে। আরে তো এইভাবে কি করে তাহলে আমি নামবো? আলাম, তুমি এখন উস্তাদ হয়ে গেছো, তোমাকে লোকে দেখতে চায়, তোমার কথা শুনতে চায়। বলো, তাহলে আর আমি নামলাম না, গাড়ি ঘোড়া। আবার মনে আছে সেইখান থেকে গাড়ি ঘুরিয়ে, ওনার বাড়ি খুব সামনেই ছিল, তো নাকতলা থেকে উনি তখন গাছতলা বলে একটা জায়গা আছে, ওইখানে থাকতেন। সেখানে গিয়ে আবার উনি পাঞ্জাবি পায়জামা পরে নামলেন। নেমে যথারীতি ইনগুরেশন হলো। এক একটি মানে আর্ট গ্যালারির মতো এক একটি ওই ক্যান্ডেল জ্বলছে, আর এক একটা করে ছবি পরিষ্কার হয়ে আসছে। তো আমার একটা কথা আজও মনে আছে, আমি অনেককে বলেছি এটা। তো যিনি
করেছিলেন এক্সিবিশন, তার আর নাম নিলাম না, কিন্তু তিনি একটি অসাধারণ কথা বলেছিলেন যে আমার চিরজীবন মনে থাকবে সে কথা। তো খাঁ সাহেব আর্ট ছবি সম্বন্ধে কিছু জানেন না, ওটা আর্ট গ্যালারি ছিল, বা প্রত্যেকটা ছবির একটা গল্প আছে, অমনি নয় যে একটা গাছ এঁকে দিয়েছে একটা মানুষ। খাঁ সাহেবের ইচ্ছে যে একটা উনি কিছু বুঝবেন, যে এতগুলো ছবি, একটা ছবি বুঝবো না, এ ক্যা হ্যায়, মুঝে মালুম নেই পড় রা হ্যায় ক্যা ক্যা হ্যায়, এসব আমাদের সাথে উনি এসব করছেন। তো আর উনি কিছু বললেই প্রেসের লোক ছুটে আসছে, কি বলছেন উনি। তো অবশেষে আমরা বললাম যে দেখলে বাস দেখা হয়ে গেছে, তুমি চলো। বলছে নেই, कोई एक तो मुझे समझ में आना चाहिए, तो बुला उसको। তো আমরা বারণ করা সত্ত্বেও উনি ডাকলেন এবং ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এই একটা ছবি আমাকে বুঝিয়ে দিন, যে এই ছবিটা কি বলতে চাইছেন। তো উনি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। উনি অনেকক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন কাঁচাবে, দেখি প্রেস মিডিয়া সব ক্যামেরা, যে কি বলেন উনি। তখন উনি বললেন যে আপনার কাছে গান যেমন একটা এডুকেশন, আমার কাছে ছবি আঁকাটা একটা এডুকেশন, শিক্ষা, আমি এটা শিখেছি। তাই আপনাকে এখন যদি বলি যে ইমন রাগ বা বৈরাগী ভৈরব বা দরবারি কানাড়া কি, বুঝিয়ে দিন। এটা একটা অনুভব, অনুভূতির ব্যাপার, একটা শিক্ষার ব্যাপার, একটা বোধের ব্যাপার। আপনি যে কনসেপ্ট নিয়ে সেটা একদিনে আপনি যতই বোঝান আমি বুঝবো না। তাই আপনাকে আমি যতই ভাষা দিয়ে বোঝাই, এই সম্বন্ধে আপনার পড়াশুনো নিয়ে আপনি বুঝতে পারবেন না। তো আপনাকে একটু অন্যভাবে বলছি যে আপনি যখন গান করেন স্টেজে, তখন আপনি সব নোটগুলোকে দেখতে পান, এটা সা, এটা কোমল রে, এটা গা, এটা পঞ্চম, এটা কড়িমা, এটা শুদ্ধমা। আমরা কান দিয়ে শুনি, শুনে খুব মজা হলো, আনন্দ হলো, আমরা বাড়ি চলে এলাম, হাততালি দিলাম কিছু। কিন্তু আপনি ভালো গাইলেন, কারণ আপনি নোটগুলোকে সব দেখতে পাচ্ছিলেন, যখন যেটা মনে করেছেন একটু করে তুলে এনে নামিয়েছেন। আমরা কেউ দেখতে পাচ্ছি না, আমরা শুধু শুনলাম, আনন্দ হলো, আর তালি বাজিয়ে চলে এলাম। উল্টো দিকে আমি যখন ছবিটা আঁকছিলাম, আপনি তো দেখছেন চোখ দিয়ে, কিন্তু আমি যখন এঁকেছি তখন আমি শুনতে চাইছিলাম এই ছবিটা কি বলতে চাইছে আমাকে। ও যেরকম যেরকম ভুলেছে আমি তুলি টেনে গেছি। তো অদ্ভুত একটা, এটা একটা মনে আছে। আর একটাও বললো বকাঝকা খেয়েছে কিনা, এই আমার স্যার দেবব্রত ঘোষবাবু যা বললেন তাতে আমি ওই প্রোগ্রামে, উনি বললেন যে তারপর ওনার চেন ট্যুর ছিল, তো সেই ট্যুরে আমাদের নেক্সট প্ল্যান ছিল যে আমরা ওখান থেকে বাইকার দুর্গাপুর আসবো, দুর্গাপুর থেকে ট্রেন রিজার্ভেশন আছে, উনি বেনারস চলে যাবেন, আমার চাপিয়ে দেওয়া পর্যন্ত ওনাকে। তো ওনার গাড়িতে উনি বলেছেন যে সদাই তুই প্রোগ্রাম হয়ে গেছে, এখন যা, আমার জন্য একটা গাড়ি নিয়ে আয়, আমি বেরোব। আর তখন আমার কাছে কোনো মোবাইল নেই যে ওনাকে আমি খবর দিয়ে দেবো, সেই সময় মোবাইলের এত চল ছিল না। তবে স্যারকে বলেছি যে আমরা বেরোবো, একটা গাড়ি। আরও বলেছেন ঠিক আছে একটু বসো, সময় তো আছে, ও একটু প্রোগ্রামটা একটু এগিয়ে নিয়ে আমি গাড়ি দিয়ে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তবে যে সময় গাড়ি পেয়েছি তারপরেই আমি সাথে সাথে আর দেরি করিনি, আমি খাঁ সাহেবের জন্য ওই হোটেল গেস্ট হাউসের নিচে এসে গেছি। খাঁ সাহেব দেখছি বাইরে দাঁড়িয়ে আছেন, আমাকে দেখে তো একদম মানে ফেটে পড়লো চিৎকারে। মানে হয়তো উনি ভেবেছিলেন যে হয়তো আমি বা কোথাও গাড়ি নিয়ে ঘুরতে গেছিলাম। তো ওনাকে আমি বললাম পুরো ব্যাপারটা যে এরকম প্রোগ্রামে তো পরপর শিডিউলে আর্টিস্ট থাকে, তো ন্যাচারালি না তুই এটা কেন জানিস, আমি জানিস এই প্রোগ্রাম কত, এরপর একটা ওটা কিষাণ মহারাজজির প্রোগ্রাম আছে, মহারাজজি জানিস আমার উপর রেগে গেলে আমার কী হয়ে যাবে, আমি অভিশাপ পেয়ে যাবো। তোর কোনো রেসপন্স, এই অনেক বকলেন। তারপর গাড়িতে যাওয়ার সময় আমাকে ততটাই জড়িয়ে ধরে আদর করলেন, তাহলে কিছু মনে করিস নি তো, মাথাটা গরম হয়ে গেছিলো। এবং উনি আমার বাড়ি এলেন, বাড়ি এসে আমার সে বাথরুম, আমার ঘর অবধি ধন্য হয়ে গেছে। উনি এসে ফ্রেশ হয়ে আমার বাড়িতে টিফিন করে, আমার ছেলে, তখন আমি বাবা হয়েছি, আমার ছেলেকে প্রথম মুখ দেখায় উনি,
আশীর্বাদ করলেন পয়সা দিয়ে, তারপরে ওনাকে আমি ছেড়ে দিয়ে এলাম। তো ভীষণ ক্লোজ, মানে বলতে পারবো না আমি, মানে এত মিস করছি এবং এত কষ্ট হচ্ছে ভেতর থেকে যে আর কি বলবো। অবশ্যই। এবং এই যে তুমি তোকে যে কথাটা বললে, এখানে বোধহয় কোথাও কোথাও আমরাও ধন্য হই যারা আমরা তোমার বাড়িতে যাই। শুধু ওই সোফাটাতে গিয়ে বসলে পরে বা ঘরে প্রবেশ করলে পরে আমাদেরও কখনো কখনো মনে হয় যে কত গুণীজন ব্যক্তি এই ঘরটাতে এসেছেন, এই সোফাটাতে বসেছেন। এবং সত্যিই তাই। তোমার বাড়িতে গিয়েও পার্সোনালি এরকম প্রচুর গল্প আমরা শুনেছি। দেবব্রত বাবু, আপনার কাছে একদম আসি। আপনি একটু আগে যে একটা কথা বললেন না, কথাটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার, কিন্তু তখন আপনাকে আমি ইন্টারাপ্ট করিনি। নাম শুনেছিলাম কিন্তু গান শুনিনি। নামটা শুনে ভক্ত হয়েছিলেন, গানটা শোনার পর কতটা বড় ভক্ত হয়েছিলেন? না, অ্যাকচুয়ালি আমি সাধারণ শ্রোতা শুধু নই, সঙ্গীত গবেষক যারা, তারাও বস্তুত রাশিদজির তল পাননি। কারণ 1000 বছরেও আর দ্বিতীয় রাশিদজি আসবেন কি না আমরা জানি না। ওই গভীরতা যেটা কারোর সঙ্গে তুলনাই চলে না। ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি জন কিটস নাইটিঙ্গেল সম্পর্কে একটি কথা বলেছিলেন, ফুল থ্রোটেড ইজ, ওই যে পুকার, একটা তীরের মতো স্বর নিক্ষেপ করতেন যেটা মানুষের হৃদয়ে পৌঁছে যেত, তীরের ফলার মতো গিয়ে পৌঁছে যেত। কারো ক্ষমতা ছিল না রাশিদজির সুর কানে যাওয়ার পরে চেয়ার থেকে উঠে চোখ মন অন্যদিকে নিয়ে যাওয়া। ফলে শ্রোতা হিসাবে আমরা তো অভিভূত হয়েছি। আমি সেই প্রথম থেকে যখন ওর অ্যালবামগুলো বেরোতে শুরু করে, সিডিগুলো, ক্যাসেটগুলো, আমার কাছে আমার ব্যক্তিগত আর্কাইভে অসংখ্য গান আছে ওর, অসংখ্য কনসার্টের, লাইভ কনসার্টের রেকর্ড আছে, এবং বিভিন্ন রেকর্ডিং কোম্পানির ক্যাসেটগুলো আছে, অডিও রেকর্ডগুলো আমার কাছে আছে। শিল্পী সত্তা নিয়ে কোনো কথা হবে না। পণ্ডিত ভীমসেন যোশী জীবনের শেষ প্রান্তে এসে রাশিদজির সঙ্গে একটি অনুষ্ঠানে দুজন গাইছেন। ভারতরত্ন ভীমসেন যোশী বলছেন, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আমি নিশ্চিন্ত হলাম, ইট ইজ সেফ অ্যান্ড সিকিউর। রাশিদজিকে দেখিয়ে বললেন ভারতীয় মার্গ সঙ্গীতের ভবিষ্যৎ, আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারবো যে ভারতীয় মার্গ সঙ্গীত নিরাপদভাবে থেকে যাবে এদের মধ্যে। তো সে মানুষ সম্পর্কে আমাদের মতো সাধারণ শ্রোতা সংগঠক কী বা বলতে পারে? আমি একটি জায়গা বলবো, যেটা ওই 2002-এর অনুষ্ঠান কেন্দ্রিক। মিসেস সোমা খান, ওস্তাদ রাশিদজির সহধর্মিণী, আসলে প্রেমিক সত্তা, রাশিদজির প্রেমিক সত্তা সম্পর্কে অনেকেই অবহিত নন। শিল্পী সত্তার বাইরে একটা ছিল অসাধারণ প্রেমিক সত্তা। আমরা জানি তার মতো প্রথিতযশা মানুষ, গুণী মানুষ সারা ভারত শুধু নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছেন। অসংখ্য জন তার পানি প্রার্থী হয়ে উঠেছে, হবার চেষ্টা করেছে, কিন্তু একদিনের জন্যেও মিসেস সোমা খান থেকে বহু চেষ্টা চলেছে সোমা খানের সঙ্গে যাতে তার বিয়ে না হয়। তার পরিবারের মধ্যে, তার আত্মীয় স্বজনদের মধ্যে, এমনকি তার গুরু ভীষণভাবে প্রেশারাইজ করেছেন যে গান বাজনা বন্ধ হয়ে যাবে, তোমার এখান থেকে তাড়িয়ে দেয়া হবে তুমি যদি সেই আত্মীয়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হন। ও মানুষটি কিন্তু করেননি। ওই মিসেস সোমা খানকে নিয়ে সারাটা জীবন কাটানো শুধু নয়, এবং আমি সোমা খান সম্পর্কে ব্যক্তিগত কিছু ব্যাপারে আমাদের হয়তো সংশয় থাকতেই পারে, কিন্তু স্বামীর প্রতি তার কর্তব্য, একটা অগোছালো মানুষকে গুছিয়ে রাখা। সোমা খান না থাকলে রশিদজিকে কেউ গুছিয়ে দিতে পারতেন না। উনি জানতেনই না কোন জামা পরবেন, কোন প্যান্ট পরবেন, কোথায় কি নিয়ে যেতে হবে, কি খেতে হবে, বলতে হবে, কিছু খোঁজ রাখতেন না। আমার একটি কথা মনে আছে, 2002-এর প্রোগ্রামে আমাকে মিসেস সোমা খান 2-3 বার ফোন করার পরে উনি যখন খুশি হতে পারলেন না যে ওস্তাদজি কেমন গেয়েছেন, আর কি ওনার শরীরটা সেদিন ভালো ছিল না, সৌমিত্রজিৎকে অন্তত 6-7 বার ফোন করেছে, আরে আজকে ভালো গাইতে পেরেছে তো, শরীরটা ভালো ছিল না কেন। আমার সেদিন একটা অদ্ভুত অভিজ্ঞতা এবং অনুভূতি হয়েছিল যে যার স্ত্রী এত কেয়ারিং, এই মহামানুষ, এই মহিরূহ, এই সঙ্গীতজ্ঞের এমন একজন যোগ্য স্ত্রীর দরকার ছিল।
যা সব কিছু আগলে রাখতে পারেন, সামলে রাখতে পারেন। আজকের এই দুঃসময়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে মিসেস সোমা খান যেন সোহা, শাওনা এবং আরমানকে নিয়ে ওস্তাদজির মতোই ওদের আগলে রেখে ওদের যেন পথ দেখাতে পারেন। সদয় সৌমিত্রজিৎ ও সাক্ষী, ও তো অনেকটা বন্ধুর মতো কাটিয়েছে অসংখ্য সময়। আমরা এই করোনার ঠিক আগেটায় আমরা দুজনেই ওর বাড়িতে গেছিলাম দুর্গাপুরে একটি বহুদিন বাদে একটি অনুষ্ঠানের জন্যে। সেটাও বস্তুত আমার সংগঠক হিসাবে যাওয়া, আর এরা শিল্পী বন্ধু হিসাবে গেছিল। তো সেখানে যে অভিজ্ঞতা এত সহজে দুর্গাপুরে আমরা পাবো, দুর্গাপুরের জন্য তার আগ্রহ, ভালোবাসা, দুর্গাপুর সম্পর্কে নানান খবর নেয়া, এবং স্ত্রী তো সৌমিত্রজিতের সঙ্গে প্রায় সারাটা দিন ঘুরে বেরিয়েছে। এমনকি ওনার ইচ্ছেও ছিল যে দুর্গাপুরে যদি একটা ইনস্টিটিউট করা যায়। ওই অনুষ্ঠান নিয়েও সৌমিত্রজিৎ কিছু বলতে পারবে, ভালো বলতে পারবে, কারণ ও সারাক্ষণ আমাদের সঙ্গেই ছিল, আমরা একসঙ্গেই ছিলাম বস্তুত। হ্যাঁ, আমি সরাসরি ওই অনুষ্ঠানটা নিয়ে, আমরাও জানি যে কোভিডের ঠিক পরপরই বোধহয় সম্ভবত এই অনুষ্ঠানটা হয়েছিল নাকি না? কোভিডের জাস্ট পরপরই হয়েছিল এবং সৃজনীতে অনুষ্ঠানটি হয়েছিল। সেটা নিয়ে যদি একটুখানি কিছু। সৃজনীতে অনুষ্ঠানটা আমাদের যেভাবে সংগঠিত হলো, আমরা সবাই চাইছিলাম যে একটা উচ্চাঙ্গ সঙ্গীতের কিছু আসর হোক। তো আমাকে যখন বলেছিল, আমি খাঁ সাহেবের সাথে কথা বললাম। খাঁ সাহেব শোনা মাত্রই বললো যে হ্যাঁ ঠিক আছে, তুই ওনাদের সাথে এসে কথা বলতে বল। তো কথা বলে প্রোগ্রামটা হয়েছিল এবং ইট ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস প্রোগ্রাম। এবং ওনার যে ইনস্টিটিউট, তার যখন শুরু হলো ইনস্টিটিউট, সেটার নাম ছিল সাকারি বেগম মেমোরিয়াল ট্রাস্ট। এটা ওনার মায়ের নামে। তো তার একদম ফাউন্ডার মেম্বার ছিলাম আমি, মানে যবে থেকে শুরু হয় তবে থেকে আমি। পরে ওদের আরেকটা ব্রাঞ্চ করা হয় গৌহাটি, তো শিলচর এরকম কোনো একটা, আগরপাড়া এরকম কোথাও একটা, সেখানেও একটা খুব বড় ইনস্টিটিউট আছে এগুলো চালানোর ব্যাপারে। আর কলকাতাতে তো চলতোই। তো ও এবং খাঁ সাহেবরা এলেন এবং অনবদ্য অনুষ্ঠান ওনার স্টুডেন্টদের তার আগে পারফর্ম ছিল। এবং সারাক্ষণই মানে ইভেন আমরা মানে সোমা ম্যাডামের সাথে, তো উনি বলেন চল তোর গাড়িতেই যাব। আমরা দুজনে গাড়ি নিয়ে বিভিন্ন স্পট দেখা, যে কোথায় জায়গা নিলে ভালো হয়, এই জায়গার লোকালিটি কী আছে, দুর্গাপুরে কী হবে, অনেকটা কাজ এগিয়েছিল। তারপরে এই করোনা এইসবে চারিদিকে এসে ব্যাপারটা একটু হলো, সময় চলে গেল। নাহলে হয়তো কোনো একদিন দুর্গাপুর খাঁ সাহেবের ইনস্টিটিউট হয়তো তৈরি হয়ে যেত। অবশ্যই, মানে এবং ওটা হলে পরে একটা বিরাট বড় পাওনা শহরের মানুষের কাছে, শহরবাসীর কাছে। আমরা আলোচনা করব এই নিয়েই স্মরণে উস্তাদ রশিদ খান, কিন্তু সময় হয়ে গেছে। এর মধ্যে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আমরা ফিরে আসছি আবারও টাফ টক অনুষ্ঠানের সঙ্গে থাকুন আপনারা। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083।
বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। বিরতির পর আমরা ফিরে এলাম আবার অনুষ্ঠানের টাফ টক, এবং আজকের যে বিষয় স্মরণে ওস্তাদ রাশিদ খান। আরও একবার পরিচয় করিয়ে দেবো। সঙ্গে রয়েছেন আমার ডান পাশেই পণ্ডিত সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক তবলাবাদক, এবং আমার বাঁ পাশে ডক্টর দেবব্রত ঘোষ, বিশিষ্ট সঙ্গীত সংগঠক। আমরা আজকের যে বিষয় সেটা তো বুঝতেই পারছেন, একদম অন্য ধরনের, যে ধরনের আলোচনা রোজ হয়ে থাকে তার মধ্যে থেকে বেরিয়ে আজকে একদম অন্য ধরনের একটি আলোচনা আমরা করছি। দেবব্রতবাবু, দুর্গাপুরে অনুষ্ঠান, আপনি পুরুলিয়ায় অনুষ্ঠান করেছেন, দীর্ঘদিন ধরে আপনার সাথে একটা পরিচয় বলুন বা যোগাযোগ, একটা সম্পর্ক গড়ে উঠেছিল। যখন শুনলেন তিনি আর নেই, তো বলার কিছু নেই, মানে ভারাক্রান্ত তো অবশ্যই, এবং একটা শখ। আপনার কি প্রতিক্রিয়া? না, আসলে প্রথম যখন জানতে পারি উনি ক্যান্সারে আক্রান্ত, তখন থেকেই একটি অশনি সংকেত ছিলই। তারপরে যখন ওই সেরিব্রাল অ্যাটাকটি হয়, হসপিটালাইজড হন, তখন থেকে প্রমাদ গুনছিলাম, কারণ ওরই সমসাময়িক আরেকজন অসাধারণ গুণী মানুষ, তিনিও সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন, পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি। সেদিনও ভয়ঙ্কর রকমের আহত হয়েছিলাম। প্রিয় পরিজনের মৃত্যু শোকের মতোই সমস্ত সত্তা নড়ে গেছিল, কেঁপে উঠেছিল। এদিনটিও তাই হয়েছে। হঠাৎ যখন খবর পাই 3:40-42 বোধহয় উনি গত হয়েছেন, তখন থেকে একটি অদ্ভুত দুঃস্বপ্ন তাড়া করতে লাগলো যে এরপর থেকে কার গান শুনব, কোন গানের জন্য অপেক্ষা করব। এত শুনেছি ওনার গান, সেই কম বয়স থেকে পরিণত জীবন পর্যন্ত। শেষ দিকে তাকে নিয়ে নতুন নতুন চিন্তাভাবনা মুম্বাই চলচ্চিত্র জগত করতে শুরু করেছিল। আমাদের আফসোস, এমন একজন মানুষকে নিয়ে আরও অনেক কিছু করবার ছিল। হয়তো আরও 10 বছর 15 বছর বেঁচে থাকলে আরও অনেক অনেক কিছু করে যেতে পারতেন। তার সঙ্গীত দিয়ে শুধু ভারত নয়, সারা পৃথিবীকে অন্য দিশা দেখাতে পারতেন। সেটা সম্ভব হলো না, এবং বলতে কোনো দ্বিধা নেই, ভারতরত্ন তিনি না পেলেও অনাগত কালের বা চিরকালের ভারতরত্ন হিসাবে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, এ পৃথিবী থেকে চলে গেলেন। সারা ভারতীয় সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক রাশিদ খান ছাড়া কোনো দিন সম্পূর্ণ হবে না। তাকে চিরকাল ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক মাথার মুকুটের একটা মূল্যবান মানিক্যের মতোই ধারণ করে রাখবে।
খুব সত্যি কথা। অবশ্যই এটা তো মানে বলার কোনো দ্বিধা রাখে না। সৌমিত্রজিৎ বাবু, আপনার কাছে একটুখানি আসবো। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, এবং সে খবরও আপনার কাছে পৌঁছেছিল। তার আগেই আমরা দেখেছি শুভঙ্কর বাবু চলে গেছেন। দুজনের অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন ছিল। Really? দুজনের সাথেই আপনার একটা অন্যরকম বন্ধুত্ব বলুন, সম্পর্ক বলুন। তাই তো। আপনি এই পরপর দুটো শখ, মানে নিজেকে কিভাবে কন্ট্রোল রাখছেন? বললাম না, মানে অনেক কিছু চাই না তবু মেনে নিতে হয়। এগুলো সেরকমই একটা ঘটনা, মন থেকে মেনে নিয়েছি, কিন্তু অন্তর থেকে বা কোথাও একটা সবসময় মনে হয় যে এরা যেন কোথাও একটা আছে। মানে এই এই এরকম একটা প্রতিভা এরকম অনায়াসে এইভাবে চলে যেতে পারে না, কারণ এরা যা রেখে গেল, যা দিয়ে গেল আমাদের হিন্দুস্তানি সঙ্গীতকে, যেটা নিয়ে বহুকাল আমরা এখনও গর্ব করতে পারবো। এবং সত্যি কথা বলতে কি, এই মানুষগুলো এত কম বয়সে চলে যাবে এটা বোধহয় আমরা কেউ আশা করিনি কোনো দিন। কারণ এনাদের যা কর্মকাণ্ড, যা বিস্তৃতি, এবং ভারতবর্ষে ক্লাসিক্যাল মিউজিককে মানে একটা ডন বলা যায়। মানে রিয়েলি তারা যেখানে দাঁড়িয়েছে সমীহ আদায় করে নিয়েছে তারা নিজেদের কাজ দিয়ে, নিজেদের পারফরমেন্স দিয়ে। তাই হয়তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিজেকে খুব মানে অভাগা মনে হচ্ছে যে সত্যি এরপরে পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট কারা করবে। মানে বাইরে আরও যারা সব শিল্পী রয়েছেন তাদের সামনে এই দুজন মানে একটা সেরা এক্সাম্পল ছিল। তো মেনে নিতে হয়, মন থেকে মানতে চায় না। শুভঙ্করও যে বছর মারা গেল, ঠিক তার 1-1.5 মাস আগে দুর্গাপুরেই আমি এনেছিলাম, তবলা লহরা বাজিয়েছিল। সেদিনও মানুষটা ওই রকমই প্রাণবন্ত। প্রোগ্রামের শেষে আমি দেখা করতে গেলাম এবং অনেকক্ষণ আড্ডা। সৌমিত্র তুমি বসো, সেই যে বসে গেলাম 11:30-12টার থেকে, মনে আছে 3টে 3:30 অবধি ওইখানেই বসা, নানান গল্প। এত ব্যস্ততা, এত কাজের ফাঁকেও ভালো মানুষ যাদেরকে পছন্দ করতেন তাদের সাথে এরকমই সিম্পল ছিলেন। রশিদজিও তাই। আর ওনাদের এই অসুস্থতাটা রশিদজির কি বলবো, অনেক দিনই খুব স্লোলি বিভিন্নভাবে বিভিন্ন রকম সময়ে দেখেছি, কখনো ভালো, কখনো আবার একটু ডিটোরেট করছেন। আমরা সবাই দিনরাত প্রে করতাম যে এরকম একটা কঠিন সময় উনি পার করে উঠুন। একটা হয় না যে নিজেদের মানুষকে না মানে অমর মনে হয়, যে এরা মরতে পারবে, মানে মারা যাবে, এটা মাথায় নিতে পারে না। হয়তো কোনো না কোনোভাবে থেকে যাবেন, একটু অসুস্থ থাকবেন কখনো, এরকম আমিও ভেবেছি। কিন্তু যখন অ্যাকচুয়ালি চলে যাচ্ছেন বা চলে গেলেন, তখন একটা একটা ঘোরের মতো থাকে আর কি, মানে যাওয়া আর না যাওয়ার মাঝামাঝি। মানে মন কান শুনছে যে চলে গেছে, কিন্তু মানে একদম ভেতর থেকে মনে হচ্ছে না যে ওনারা কোথাও আর নেই। হয়তো আছেন ওনারা যতদিন এভাবেই মানুষের মনে তাদের কাজ দিয়ে জীবিত থাকবেন। কিন্তু মেনে নেওয়া সত্যি করে খুব কঠিন, এবং আজও আমি তো অন্তত মেনে নিতে পারি না যে এরা আর নেই। অবশ্যই তাই। মানে তারা যেখানেই থাকুক সবসময় সেই তাদের যে কাজ, তাদের যে সৃষ্টি, সেই সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মধ্যেই থাকবেন। আমাদের হাতের সময় আজকে একদমই শেষ, অনুষ্ঠান শেষ করব। আমাদের আজকের যে বিশেষ অনুষ্ঠান ছিল শারনে উস্তাদ রশিদ খান, আরও একবার তাকে আমরা আমাদের শেষ শ্রদ্ধা জানাই।
আমাদের শক্তি নিউজ 24/7-এর পরিবারের পক্ষ থেকে তিনি সবসময়ের জন্য ভালো থাকুন। আর তার যে কণ্ঠ, তার যে সুরের মূর্ছনা, তার যে গান সব সময় আমাদের এই বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে। শুধু বাঙালি নয়, গোটা ভারতবাসীর মনে বেঁচে থাকবে ঠিক এভাবেই। বাংলাকে ভালোবেসে তিনি এই বাংলাতেই ছিলেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমরা আবারও তাঁর আত্মার চির শান্তি কামনা করি। পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে, অতি ব্যস্ততার মধ্যে থেকেও আপনারা যে এসেছেন, সৌমিত্রজিৎবাবু এবং দেবব্রতবাবু, অসংখ্য ধন্যবাদ। দুজনে খুব ভালো থাকবেন আপনারা, এটাই আশা রাখি। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আজই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শক্তি নিউজ _24/7 এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ শক্তি নিউজ 24/7। সব খবর সবার আগে জানার জন্য নজর রাখুন শুধুমাত্র শক্তি নিউজ 24/7। নমস্কার। নমস্কার। তর্ক থেকে বিতর্ক, টান টান 1 ঘন্টা, চোখে চোখ রেখে সোজা সাপটা উত্তর, ভয় নয়, নয় দাবেদারি, এক মঞ্চে সব পক্ষ। প্রতিদিন রাত্রি 8টায় দেখুন টাফ টক।